ভবিষ্যতে তো বটেই, বর্তমানে আপনার সন্তান যে গ্লোবাল লেভেলে কাজ করার স্বপ্ন দেখছে সেটা ঠিক কেমন হবে? সেখানে কি শুধুমাত্র মুখস্থ বিদ্যাই যথেষ্ট, নাকি প্রয়োজন এমন স্কিল যা তাকে গ্লোবাল লেভেলে কাজ করার ক্ষেত্রে এফিশিয়েন্ট এবং কনফিডেন্ট করে তুলবে? সেটা জানা খুবই জরুরি। প্রত্যেক অভিভাবক তার সন্তানের এডুকেশন নিয়ে চিন্তিত থাকেন, তাই উপযুক্ত স্কুল নির্বাচন নিশ্চিত করতে পারে সন্তানের সুন্দর ভবিষ্যৎ। দর্শক, প্রথমবারের মতো ব্রিটিশ কাউন্সিল এবং প্রথমআলো.com আয়োজন করেছে ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার 2026। ইংলিশ মিডিয়াম অ্যাডমিশন ফেয়ার.com এই একই প্ল্যাটফর্মে আমরা পেয়ে যাব দেশের টপ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কারিকুলাম, ফ্যাসিলিটিস এবং অ্যাডমিশন রিলেটেড সকল ধরনের ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। আর অনলাইনে 26 এপ্রিল থেকে আমরা এই ফেয়ার শুরু হতে দেখব এবং এই ফেয়ার চলবে 5 মে পর্যন্ত। আর আজকে ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশন রিলেটেড যাবতীয় ইনফরমেশন নিয়ে আমরা কথা বলবো আজকের এই বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মিস তাহনি ইয়াসমিন, ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট, ব্রিটিশ কাউন্সিল। হ্যালো আপু, কেমন আছেন? ভীষণ ভালো আছে, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন জনাব নাজমুল হাসান রাজু, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, CHS এডুকেশন লিমিটেড। হ্যালো। হ্যালো আপু, কেমন আছেন? ভীষণ ভালো আছি, ওয়েলকাম টু দ্য শো। এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন শায়লা আবেদিন, SEVP ও হেড অফ লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, প্রাইম ব্যাংক PLC। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাঙ্কস ফর ইউর টাইম। শুরুতে একটু জেনে নিতে চাই যে প্রত্যেক অভিভাবক সন্তানের এডুকেশন নিয়ে তো চিন্তিত থাকেন, তো এই ফেয়ার আসলে আমার সন্তানের জন্য কোন স্কুলটা, কোন ইংলিশ মিডিয়াম স্কুলটা পারফেক্ট হবে, এই ডিসিশন মেকিংয়ে কতখানি কোঅপারেট করবে? আপনার কাছ থেকে শুরু করে। শিওর। সো প্রথমেই আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের শোতে। আমি জানি যে সবাই খুব এক্সাইটেড এই ফেয়ারের জন্য এবং ব্রিটিশ কাউন্সিল আরও অনেক বেশি এক্সাইটেড, কারণ আপনারা জানেন যে একটা লম্বা সময় আমরা UK কারিকুলাম বা ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে কাজ করে আসছি এবং সারা বাংলাদেশে 200 ওপরে স্কুলের সাথে আমাদের পার্টনারশিপ আছে এবং 3টি অ্যাওয়ার্ডিং বডির সাথে আমরা কাজ করি, যেটা হচ্ছে কেমব্রিজ, পিয়ারসন এরিকসেল এবং অক্সফোর্ড AQA। সো এই কারিকুলামগুলো অফার করছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু আমরা যখন আমাদের এন্ড ইউজার যারা হচ্ছেন কিনা প্যারেন্টস এবং স্টুডেন্টস, তাদের সাথে যখন আমরা কথা বলি, ইউজুয়ালি আমরা দেখি তাদের অনেক কোয়েশ্চেন থাকে যে কোন স্কুলে তার বাচ্চাকে ভর্তি করাবে, সেটাতে তার ফিউচার কিভাবে সিকিউরড হবে, এবং কেন UK কারিকুলাম অন্যান্য কারিকুলাম থেকে হয়তো বা আলাদা, বা তাদের বাচ্চাদের ফিউচার কেমন হবে। সো আমার মনে হয় যে এগুলোকে অত্যন্ত সুন্দরভাবে আনসার করতে এবং স্কুলগুলোর নিজেদের কাছ থেকে শুনতে আমরা এই অ্যাডমিশন ফেয়ারটা অর্গানাইজ করার চিন্তা করেছিলাম এবং উই আর ভেরি হ্যাপি যে প্রথম আলো সেই শুরু থেকেই আমাদের সাথে অ্যাটাচড হতে চেয়েছেন। সো ইটস আ ভেরি গুড কম্বিনেশন, কারণ প্রথম আলোর রিচ ইজ লাইক কান্ট্রি ওয়াইড এবং আমরাও দেশের বিভিন্ন স্কুলের সাথে কাজ করছি, ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে। সো আই থিঙ্ক প্যারেন্টসদের জন্য ইট উইল বি আ গ্রেট চান্স টু কাম ফিজিক্যালি 2 মে গুলশান ক্লাবে। আর আমরা অনলাইনেও ফেয়ারটি শুরু করেছি, যেখানে অনেকগুলো স্কুল পার্টিসিপেট করেছে। সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট দ্য ওয়েবসাইট অ্যাজ ওয়েল। সেম কোয়েশ্চেন করবো যে একজন প্যারেন্ট তিনি আসলে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কতখানি হেল্প পাবেন এই ফেয়ার থেকে? Actually, as a part of CHS education, so we are very proud to be part of this fair. এবং আমি মনে করি গার্ডিয়ানরা কনফিউজ থাকে কোন ইউনিভার্সিটিতে পড়তে গেলে আসলে কোন স্কুলের ব্র্যান্ডটা দরকার হয়। স্পেশালি আমি যেহেতু ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করি, স্কুলের ব্র্যান্ডটা খুব ইম্পর্টেন্ট এবং ওখানে কী শেখায় এটা খুব ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু ক্লাস 12-এ গিয়ে বিল্ড হয় না, একটা স্টুডেন্টের বেস তৈরি হয় ডে 1 থেকে। সো ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট স্কুল। সো রাইট স্কুল চুজ করার জন্য গার্ডিয়ান কিন্তু এখানে অলমোস্ট 40 to 50 স্কুল পাচ্ছে এই ফেয়ারে, সেটা অনলাইনেও পাচ্ছে এবং ইন পার্সন 2nd মেতে পাচ্ছে এবং সরাসরি এসে এতগুলো স্কুলের প্রতিনিধির সাথে কথা বলার সুযোগ আছে। এবং পাশাপাশি কিন্তু প্রাইম ব্যাংক আছে আমাদের পার্টনার হিসাবে এবং সেক্ষেত্রে একই সাথে প্রথম আলোর আয়োজনে ব্রিটিশ কাউন্সিল, প্রাইম ব্যাংক এবং CHS এডুকেশনের কাছ থেকে সেই সেবাগুলো কিন্তু নিতে পারছে এবং তথ্যগুলো পাচ্ছে।
সো ইটস এ এক্সাইটিং অপরচুনিটি ফর দ্য পিপল। একেবারে ডিসিশন মেকিং অনেক ইজি হয়ে যাচ্ছে আসলে। আপনার কাছ থেকেও শুনবো যে একজন অভিভাবক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কতটুকু সহায়তা পাবেন এই ফেয়ার থেকে। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। ওনারা দুজন যেটা বলেছেন একেবারে রাইটলি সাইড। এটার বাইরেও আমি যেটা মনে করি পড়াশোনা বা ভবিষ্যতের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। যে শুরু থেকে কিভাবে আসলে তারা ফান্ডটা ম্যানেজ করবে, কিভাবে স্মুথলি তার বাচ্চার পড়াশোনাটা চলবে, কারণ ওইটা ছাড়া তো আসলে এন্ড রেজাল্টটা উইল নট বি দ্যাট লুক্রেটিভ। সো পড়াশোনা অবশ্যই অনেক ভালো করতে হবে, ফ্যাসিলিটি উইল বি দেয়ার। অলসো তাকে জানতে হবে কেমন করে মানি ম্যানেজ করে কিভাবে প্রপার চ্যানেলে বাচ্চাটা বাইরে পড়তে যাক বা দেশে থাকুক সেই মানিটাকে ম্যানেজ করে বাচ্চাটাকে সুন্দর করে পড়াবে। সো দ্যাটস ওয়াই একই জায়গায় এই প্রত্যেকটা সাইড থেকে যে হেল্পটা বা অ্যাসিস্ট্যান্সটা পাবে বা নলেজটা পাবে, আই থিঙ্ক ইট উইল গিভ দেম আ গ্রেট মাইলেজ এবং ওনারা অনেক কিছু এখান থেকে নিয়ে যেতে পারবে। ওকে, আচ্ছা, ব্রিটিশ কাউন্সিলের পার্টনার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো এই ফেয়ারে পার্টিসিপেট করছে আমরা যতদূর জানি। তো স্বাভাবিকভাবেই একজন গার্জিয়ান স্কুলের কোয়ালিটি এনশিওর করতে চাইবেন, যে তিনি আসলে কিভাবে বুঝবেন যে হ্যাঁ এই স্কুলটি মানসম্মত, আমি আমার সন্তানকে স্কুলে পাঠাতে পারি। খুবই রাইটলি আস্ক কোয়েশ্চেন। সো যখনই কোনো একটা স্কুল ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুল হয়, আমরা কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া দেখে থাকি। ফর এক্সাম্পল, প্রথমেই গভর্নমেন্টের সাথে তাদের কানেক্টেড থাকতে হবে। সো যেসব স্কুল ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুল, দে আর অলরেডি রেজিস্টার্ড উইথ বাংলাদেশ গভর্নমেন্ট। সো দিস ইজ ওয়ান। সেকেন্ডলি হচ্ছে উই রিয়েলি টেক কেয়ার অ্যাবাউট দ্য এডুকেশন সিস্টেম অ্যাজ আ হোল। ফর এক্সাম্পল, ওই স্কুলগুলোতে কিন্তু সেটা ইনফ্রাস্ট্রাকচার হোক বা যে কোনো ধরনের কার্যক্রম হোক, সেটা সোললি স্কুল হতে হবে, সেটার সাথে কিন্তু অন্য কিছুর কানেকশন থাকা যাবে না। আমরা ইউজুয়ালি দেখি যে একটা বিল্ডিংয়ের মধ্যে দুটো ফ্লোরে স্কুল, আবার অন্য ফ্লোরে অন্য কিছু, বাট স্কুলকে স্কুলের মতোই থাকতে হবে। দিস ইজ ওয়ান। আর তাছাড়া ব্রিটিশ কাউন্সিল সহ অন্যান্য আরও যারা অ্যাওয়ার্ডিং বডি আছে, তারা কিন্তু রেগুলার টিচার্স ট্রেনিং অর্গানাইজ করে থাকে। সো টিচাররা যাতে রেগুলার একটা কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যায়, সেটা আমরা এনশিওর করি। এবং একই সাথে আমরা সেফগার্ডিং এনশিওর করি। ফর এক্সাম্পল, স্কুলগুলোর সেফগার্ডিং পলিসি আছে কিনা, সেখানে যখন আপনার বাচ্চারা যাচ্ছে তারা সিকিউরড কিনা, তারপরে সেখানে ইনফ্রাস্ট্রাকচারও সিকিউরড কিনা, সেখানে ফায়ার এক্সিট আছে কিনা, এবং ফাইনালি স্কুল লিডার যারা আছেন তারা কতটুকু আসলে কমিটেড, তাদের সাথে কিন্তু আমরা রেগুলার কানেকশনের মধ্যে থাকি। এবং কারিকুলাম নিয়ে যদি আমি বলি, তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড কারিকুলাম। অনেক ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের প্রায় সব ইউনিভার্সিটি কিন্তু রেকগনাইজ করেছে। সো ফিউচারের জন্যও কিন্তু প্যারেন্টসরা নিশ্চিত থাকতে পারেন ইউকে কারিকুলামে তার বাচ্চাকে অনবোর্ডেড করলে। আপনার প্রতিষ্ঠান এবং আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে সকল স্টুডেন্টরা বিদেশে হায়ার এডুকেশনের জন্য যেতে চাচ্ছে তাদেরকে কোঅপারেট করছে। তো ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করা একজন স্টুডেন্টের ক্ষেত্রে বিদেশে উচ্চশিক্ষা কতটুকু সহজ? অ্যাকচুয়ালি ব্রিটিশ কারিকুলামে যারা পড়াশোনা করে ওরা মোর কনফিডেন্ট আমি দেখেছি। সো এরা গ্লোবাল কানেকশন থাকে তাদের এবং গ্লোবাল এক্সপোজারটা পায়। সো একটা ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করে স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ইউকেতে অর ক্যানাডাতে অর অস্ট্রেলিয়াতে, সো ওর জন্য ইজিয়ার হয়, অ্যাডাপ্ট করতে পারে কারিকুলামের সাথে। সো আমার মনে হয় যে সেই জন্য স্কুলটা চুজ করা খুব গুরুত্বপূর্ণ। সো একটা রাইট স্কুল তাকে দিতে পারে রাইট ফিউচার বা রাইট গোলে যাওয়ার ডিসিশন নেওয়ার ক্ষমতাটা। এক্স্যাক্টলি। এবার একটু প্যারেন্টিংয়ের বিষয়ে আসবো, যে আসলে প্যারেন্টসরা কী ধরনের সুবিধা পেয়ে থাকে প্রাইম ব্যাংক থেকে, যে ইংলিশ মিডিয়াম স্কুলে যাদের বাচ্চারা পড়াশোনা করে সেই অভিভাবকরা প্রাইম ব্যাংক থেকে কী ধরনের শিক্ষা সহায়ক সুবিধা পেয়ে থাকেন সচরাচর? থ্যাংক ইউ। দ্য থিং ইজ দ্যাট আমরা আসলে এখানে মিডিয়ামগুলোকে ডিভাইড করি না। আমরা সব ধরনের স্টুডেন্টদের জন্য যে ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকি, যে স্টুডেন্টরা যেহেতু আন্ডার এজ থাকে, তার প্যারেন্টসরা তাদের এডুকেশনের জন্য লোন অ্যাভেল করতে পারে। তারাও একটা সেন্টার থেকে সব ধরনের সার্ভিস নিতে পারে, ওয়ান কন্ট্যাক্ট পয়েন্ট থেকে। অলসো ফর দ্য স্টুডেন্টস আমাদের সেপারেট প্রোডাক্টস আছে, সার্ভিসেস আছে। ফর স্টুডেন্টদের জন্য আমাদের স্টুডেন্ট সেন্টার আছে অল ওভার দ্য কান্ট্রি, ঢাকা, সিলেট, চিটাগংয়ে। সো তারা আলাদাভাবে ব্রাঞ্চে না যেয়েও এই সার্ভিসগুলো পেয়ে যেতে পারে ফ্রম দ্য সেন্টার্স। আর যদি আমরা প্রোডাক্ট ওয়াইজ বলি, ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট আমাদের ইউথ যে প্রোডাক্টগুলো আমরা ডেভেলপ করেছি, আমরা তাদেরকে এনকারেজ করার জন্য হাইয়েস্ট ইন্টারেস্ট রেট অফার করি ডেফিনেটলি। ওইটার সাথে ওই অ্যাকাউন্টের সাথে
ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ থাকে, অলসো হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ ওনারা পেয়ে থাকে। সো এটা একেবারে ইউনিক একটা ফিচার যেটা আমরা দিই। আমরা মনে করি যে এই এইজটাতে খেলাধুলা, দৌড়াদৌড়ি অনেক বেশি হয়। সো যে কোনো ধরনের ইনজুরিতে যাতে তাদের বাবা মার উপর ডিপেন্ডেন্ট মানে হতে না হয়। সো এটা ছাড়াও আমরা যেটা করে থাকি যে আমরা স্টুডেন্টদেরকে একদম স্কুল থেকেই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা দিচ্ছি, এবং বিভিন্ন ইউনিভার্সিটি স্কুলে আমরা অনেক ধরনের স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করে যাচ্ছি। সোফার আমরা 50টারও বেশি ইউনিভার্সিটিতে আমরা তাদের মানি ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে তাদেরকে শেখাচ্ছি, এবং স্কুল আমরা রিচ করেছি 400+। ওকে সো ইটস আ ম্যাসিভ প্রজেক্ট দ্যাট উই আর কারেন্টলি রানিং ফর দেম। ওকে, আবার একটু আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই যে ব্রিটিশ কারিকুলামকে কেন বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বলা হয়, এবং আমরা দেখছি যে মানুষের আগ্রহ ক্রমশই বাড়ছে। এই অভিভাবকদের আগ্রহ বাড়ার মূল কারণ কি? একদম সত্যি কথা ভাইয়া যেটা বললেন, যে যারা আসলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ছে, স্পেশালি ইউকে কারিকুলাম, আসলে কারিকুলামটা এটা গ্লোবালি স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম, এবং অসংখ্য বিশ্ববিদ্যালয় বা হায়ার এডুকেশনের জন্য যারা অফার করছে তারা কিন্তু এই কারিকুলামে যারা পড়ছে তাদেরকে খুবই ওয়েলকাম করে এনরোল করছে, এবং ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে, ইউকে কারিকুলামে যারা পড়ছে, তাদের জন্য খুব ইজি তাদের ফিউচার প্ল্যান করা বিভিন্ন কান্ট্রিতে, অফকোর্স বাংলাদেশে এবং বিভিন্ন কান্ট্রিতে। সো দে আর ভেরি মাচ কনফিডেন্ট, এবং যে কারিকুলামটা তারা পড়ে বড় হচ্ছে, আমরা ইউজুয়ালি দেখি যে কারিকুলামটা বেসড হয় বিভিন্ন কোয়েশ্চেনকে কেন্দ্র করে। ফর এক্সাম্পল, ওরা শেখে শুধু কেন একটা কিছু হচ্ছে সেটা না, বাট কিভাবে হচ্ছে, ওয়াই অ্যান্ড হাউ। সো খুবই জরুরি। সো দে লার্ন টু আস্ক কোয়েশ্চেন, প্রশ্ন করার মাধ্যমে কিন্তু তারা শিখতে পারছে। এবং এই কারিকুলামগুলো কিন্তু কনফাইন্ড না, এই কারিকুলামগুলো খুবই থিওরিটিক্যাল না, এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল, মানে রিয়েল লাইফের সাথে কেমনভাবে কানেক্টেড থাকতে পারে সেটাকে কেন্দ্র করে কারিকুলামটা বিল্ড আপ হয়। সো রেগুলার মেইন স্ট্রিমে যেই শিক্ষা যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা বাচ্চারা অ্যাভেইল করে, তার থেকে আমার মনে হয় যে ইউকে কারিকুলাম বা ইংলিশ মিডিয়ামে ইটস ভেরি মাচ গ্লোবালাইজড। সো ওরা খুব ছোটবেলা থেকেই প্রিপেয়ার্ড থাকে বড় হয়ে কিভাবে একজন গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে উঠবে। ওকে, তো সেক্ষেত্রে প্রিপারেশনের জায়গাটাতে একটু আসতে চাই যে আমাদের দেশের অভিভাবকরা সাধারণত জানতে চেয়ে থাকেন যে ও লেভেল বা এ লেভেল কমপ্লিট করার পরে যখন একজন স্টুডেন্ট বিদেশে হায়ার এডুকেশনের জন্য যাবে, তো সেখানে আসলে কী ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, এবং আমাদের দেশের প্যারেন্টসরা সাধারণত সব থেকে কী ভুলগুলো করে থাকেন তাদেরকে সচেতন করার জন্য জানতে চাই। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমত যারা ও লেভেলে থাকে, সো ও লেভেলের সাবজেক্ট চুজ থেকে কিন্তু স্টার্টিংটা হয় যে ওর আসলে ইউনিভার্সিটিতে কোথায় কোন সাবজেক্ট দিয়ে পড়াশোনা করবে। সো এটা র্যান্ডম না যে এ লেভেল কমপ্লিট করার পরে আমি ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা পড়বো। সো ইন্টারেস্টটা গ্রো করে ও লেভেল থেকে যে কোন সাবজেক্টটা নিচ্ছে, সো দেন এ লেভেল। সো এই জায়গায় অনেকটাই প্রিপারেশন চলে আসে, এবং কোন ইউনিভার্সিটিতে সে যাবে, তার গ্রেড কেমন আসছে, কী কী শিখছে, তার প্যাশনের জায়গা কোথায়, সো সামনে আফটার 5 ইয়ার্স ক্যারিয়ারটা কোন দিকে যাচ্ছে। রাইট নাও আমরা সবাই জানি যে এআইয়ের দিকে ছুটছি আমরা সবাই। সো ও এআই এ পড়তে গেলে ওকে সায়েন্স ম্যাথ ভালো করতে হবে, সো ডেফিনেটলি সো এই জিনিসগুলোকে শিখতে হবে। সো এইটা কিন্তু স্কুল থেকে শিখবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে ফাইন্যান্সিয়াল সলভেন্সি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা প্যারেন্টসদের ওয়ান অফ দ্য মোস্ট কনসার্ন। আমরা যখন ভিসা প্রসেস করি তখন আমাদের একটা নির্দিষ্ট সময় ধরে ফান্ড রেখে দিতে হয় ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুভ করার জন্য, যেটা প্যারেন্টসরা ব্যাংকে রাখবে। সো এটা যদি যত দীর্ঘদিন ধরে হয়, 1 ইয়ার বা 2 ইয়ার্স ধরে হয়, এটা ভিসা অফিসারকে বোঝানো সহজ হয় যে উই আর রিয়েলি সলভেন্ট। সো প্যারেন্টসের উচিত এই ফাইন্যান্সিয়াল প্রিপারেশনটা 1 to 2 ইয়ার্স আগে থেকেই রাখা, সো তারা অ্যাফোর্ড করতে পারবে কিনা, সো বিদেশে পড়তে গেলে যে ফাইন্যান্সটা দরকার হয় সেটা তার আদৌ আছে কিনা, নাকি হুট করে একটা ফান্ড চলে আসলো তারপর সে ওটা পে করলো। সো এভাবে কিন্তু হয় না, সো এটা কিন্তু বিলিভ করে না কেউ। সো এই জন্য যেটা দরকার, এটা ও লেভেল থেকেই তার ফাইন্যান্সিয়াল প্রিপারেশনটা নেওয়া দরকার, একটা বাজেট করা দরকার যে আমি আমার চাইল্ডকে কোথায় রাখতে চাই। সো ইউকেতে লিভিং কস্টটা কেমন হবে, বা ওখানে আমার টিউশন ফিসটা কেমন হবে, সো ওভাবে একটা প্রিপারেশন ফাইন্যান্সিয়ালি নিলেই বাজেট করা সম্ভব হয়, এবং আমার সন্তানের গ্রেড অনুযায়ী কোথায় আসলে সে অ্যাপ্লাই করতে পারে।
সো পুরো ম্যাপিংটা স্টার্ট হয় কিন্তু 2 বছর আগে থেকে, এবং আমাদের সাথে আপু রয়েছে ব্যাংকিং পার্টনার হিসাবে আমাদের ফেয়ারেও। সো ওনারা এই ব্যাপারগুলা কিন্তু আমাদের গার্ডিয়ানদেরকে শেয়ার করতে পারবেন যে ফাইন্যান্সিয়াল প্রিপারেশনগুলো কীভাবে রাখবে। সো প্রপার ওয়েতে যদি ব্যাংকিংটা করা হয়, সো দেন উই ক্যান অ্যাপ্লাই ফর দ্য ভিসা, এবং তার যে স্বপ্নের গন্তব্য, যে স্বপ্নের ইউনিভার্সিটিতে যাবে। আমি কিছুদিন আগে একটা বড় প্রবলেমে পড়েছিলাম যে দে হ্যাভ মানি, দে হ্যাভ অ্যালট অফ মানি, তার ফাইন্যান্স করার মতো ক্যাপাবিলিটি আছে, বাট দে ডু নট হ্যাভ এনি ব্যাংকিং চ্যানেল, তাদের ব্যাংকে ওই টাকাটা রাখা নাই বা ওই রকমের ট্রানজ্যাকশন নাই। সো দে হ্যাভ ক্যাশ অ্যামাউন্ট, বাট এটা কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। সো এই ধরনের চ্যালেঞ্জ আমরা প্রতিনিয়ত ফেস করি, এবং আমরা গার্ডিয়ানকে বলি যে আপনাদের ফাইন্যান্সিয়াল প্রিপারেশনটা মিনিমাম 1 year আগে থেকে স্টার্ট করা উচিত। সেটা 2-3 বছর আগে থেকে হলে অনেক ভালো হয়, এটা রিলায়েবল হয় যে কোত্থেকে টাকাটা আসছে, সোর্স অফ ইনকামটা কি, এটা ম্যান্ডেটরি। কারণ পড়তে গেলে অবশ্যই আপনাকে ফাইন্যান্সটা দেখবে, সো বিদেশে পড়তে গেলে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কনসার্ন। ওকে, আমি আপনার কথার সূত্র ধরে আপুর কাছে একটু ব্যাংকিং সলিউশন জানতে চাইবো যে এই যে শিক্ষা খাতে বিনিয়োগকে সহজ করতে আপনাদের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক কি কি সলিউশন, ব্যাংকিং সলিউশন প্রোভাইড করছে এবং সেগুলো কিভাবে কাজ করে? ওকে, উনি যেটা বলেছে যে প্রিপারেশনটা অনেক আগে থেকে হতে হবে, আমি মনে করি একেবারে শুরু থেকে হতে হবে। একটা বাচ্চা যখন স্কুলে যায়, আমি জানি যে তার ফিউচারটা কোন দিকে আমি নিতে চাই। সো তখন থেকে নট অনলি প্যারেন্টস, একটা স্কুল থেকেই কিন্তু আমাদের সেভিংস হ্যাবিটটা শুরু করে দেওয়া উচিত। সো এই জন্য আমরা বিভিন্ন স্কুল থেকে অ্যাকাউন্ট ওপেনিং শুরু করে দিচ্ছি, এবং মাত্র 100 টাকা দিয়ে কিন্তু সে একটা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারে। ওকে, সো দিস ইজ অ্যামেজিং, রাইট? তার এভরিথিং ইজ ফ্রি, দিস ইজ নাথিং অ্যাকচুয়ালি, নাথিং। সো এখনকার বাচ্চারা কিন্তু ঈদেই পায় কয়েক হাজার টাকা। তাকে যদি শেখানো হয় যে তুমি এই টাকাটার একটা পোর্শন সেভ করো এবং এই টাকাটা তুমি ইউটিলাইজ করো, ওর কিন্তু সেভিংস হ্যাবিটটা হবে। সো আমাদের এইটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রাইম ব্যাংক থেকে অল ওভার দ্য কান্ট্রি দেওয়ার চেষ্টা করছি। অলসো আরেকটা জিনিস মনে হয়, যুগ তো বদলায়, সো যুগের সাথে সাথে নিডগুলো বদলায়। এখন যেমন এআই এর যুগ বা ডিজিটাল প্ল্যাটফর্মে বাচ্চারা অনেক অ্যাক্টিভ, এবং দে আর মানে খুব ভালো জানে, আমাদের থেকে ভালো ওরা ডিজিটাল প্ল্যাটফর্ম জানে। সো আমরা এখন যে ধরনের অ্যাকাউন্ট ইন্ট্রোডিউস করছি, ও ঘরে বসে অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারে, ও মাই প্রাইমের মাধ্যমে ওর সব ট্রানজ্যাকশন করে ফেলতে পারে। অলসো ইনস্টিটিউশনগুলোর সাথে আমরা পার্টনারশিপে যাচ্ছি। বর্তমান যুগে কোলাবোরেশন ছাড়া আসলে সার্ভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমরা বিভিন্ন ইনস্টিটিউশন, অর্গানাইজেশন যারা আছে, পুরা প্রাইম একাডেমির আন্ডারে আমরা এদের সাথে পার্টনারশিপ করছি। সো একটা স্কুলের বেতন দেওয়া থেকে শুরু করে এভরিথিং কিন্তু অনলাইনে হয়ে যাচ্ছে। সো এখনকার বাচ্চাদের কিন্তু অ্যাটেনশন স্প্যান ইজ ভেরি লো। সো ওরা একটা কথা বোধহয় 30 সেকেন্ডও ধৈর্য ধরে থাকতে পারে না। সো সেই জন্য ওদের যুগোপযোগী যেই সলিউশন দরকার, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রোডাক্ট সেভাবে সাজানো, ওদেরকে শেখানো, সেটাও কিন্তু এখন রিলের মাধ্যমে করতে হয়, যেটা আগে হয়তো আমরা ভিডিও করে দিতাম। ওরা কিন্তু ভিডিও দেখতেও ইন্টারেস্টেড না। সো যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকিংও ইভলভ করছে, এবং আমাদের পার্টনারশিপের ধরনও বদলাচ্ছে। সো সেই জন্য আমার কাছে মনে হয় যে ইটস নট অনলি প্রাইম ব্যাংক, আমরা সবাই চেষ্টা করছি যে ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য যে কনভেনিয়েন্সটা ক্রিয়েট করে দেওয়া, স্টার্টিং ফ্রম প্রোডাক্ট টু সার্ভিস, উই আর ট্রাইং টু এনশিওর এভরিথিং ওভার দেয়ার। ওকে, আপনার সাথে যখন এর আগে কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে এই যে একটি বাচ্চা বারবার কোয়েশ্চেন করছে হোয়াই দিস ইজ হ্যাপনিং, শুধুমাত্র মুখস্থ না করে শেখার মাধ্যমে, আসলে প্রপার জানার মাধ্যমে বেড়ে ওঠা, সেটা খুবই জরুরি। তো এই যে তাদের স্কিল ডেভেলপ করা, যে শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রে মুখস্থ করে নয়, বরং তার মধ্যে যে স্কিলগুলো, যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং, এই স্কিলগুলো তার মধ্যে আপনাদের কারিকুলামে আসলে কিভাবে বিল্ড আপ করা হয়? যেটা হচ্ছে যে ইউকে কারিকুলামে কিন্তু অনেক সাবজেক্ট আছে, এবং এই সাবজেক্টগুলো বাচ্চারা এক্সপ্লোর করতে পারে যে তার ইন্টারেস্ট কোথায়। এখানে কিন্তু আমরা কনফাইন্ড করে রাখি না যে ওর হয়তো একটা পার্টিকুলার বিষয়ে খুবই ইন্টারেস্ট, যেটাতে সে পড়তে চায় এবং ভবিষ্যতে হায়ার এডুকেশন নিতে চায়, ও কিন্তু অনেক ছোটোবেলা থেকেই সেই সাবজেক্টটা চুজ করতে পারে। এবং কারিকুলামটা এমনভাবে ডিজাইন করা যে ওই পার্টিকুলার স্টুডেন্টকে কিন্তু শুধুমাত্র বই পড়লেই হবে না,
তাকে জানতে হবে যে থিওরিগুলো কিভাবে ইমপ্লিমেন্টেড হয়, কারণ ডিজাইনটাই করা আসলে ওইভাবে। তারপরে তাকে অবশ্যই বিভিন্ন ওয়েবসাইটে যেতে হবে, ইন্টারনেট থেকে সাপোর্ট নিতে হবে এবং সারা ওয়ার্ল্ডে ওই পার্টিকুলার টপিকে কি কি হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তো শুধু আসলে বই দেখে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে সেটার কিন্তু না কারিকুলামটা ওরকম বা না পরীক্ষা ওইভাবে হয়। এবং সেজন্য কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যারা ইউকে কারিকুলামে পড়াশোনা করছে তাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো। এবং আমাদের বাংলাদেশেও আমরা প্রতি বছর দেখি যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্ট পাশ করছে এবং তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছে। দ্য অনলি রিজন ইজ ওরা কিন্তু মুখস্থ করে না, ওরা রিয়েল লাইফ থেকে এক্সাম্পল নেয় এবং একদম লাইফ বিভিন্ন ইভেন্ট থেকে তারা কিন্তু ইনফরমেশন নিচ্ছে, নলেজ গ্যাদার করছে এবং সেটাই পরীক্ষাতে বা বিভিন্ন ইমপ্লিমেন্টেশন প্ল্যাটফর্মে তারা ইমপ্লিমেন্ট করছে। সো দ্যাটস ওয়াই দে আর নেভার ব্যাকডেটেড, দে আর ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য রিয়েল ওয়ার্ল্ড। ওকে, তো এই বিষয়টা থেকে যদি একটু আপনার কাছে আসি যে এখন বাংলাদেশি একজন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যদি জানতে চাই যে কোন দেশগুলো বা কোন ইউনিভার্সিটিগুলো জনপ্রিয় বাংলাদেশ থেকে বিদেশে হায়ার এডুকেশনের জন্য যাওয়ার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে ইংরেজি শিক্ষাটার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতখানি? আসলে বাংলাদেশি স্টুডেন্টরা পছন্দ করে, এখন কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা অনেক পিছিয়ে নেই, সো এরা অনেক দূর এগিয়ে গেছে। সো এদের প্রথম পছন্দ যদি আমি ইউকের কথা বলি, রাসেল গ্রুপের ইউনিভার্সিটিগুলো ওরা চুজ করে। অ্যান্ড যদি আমেরিকার কথা বলি, আইভি লিগের কথা ওরা চিন্তা করে। অস্ট্রেলিয়ার কথা বললে গ্রুপ 8-এর কথা ওরা চিন্তা করে। সো ওরা টপ নচ এডুকেশনটা চায়, সো ওরা কিন্তু ওভাবে তৈরি হচ্ছে। সো আমি যদি ব্রিটিশ কারিকুলামের কথা বলি, ইটস নট এ এডুকেশন সিস্টেম, ইটস এ গ্লোবাল পাসপোর্ট। সো ও এই কারিকুলামে পড়াশোনা করে বিশ্বের টপ নচ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে। অ্যান্ড শুধু অ্যাপ্লাই করে না, ওরা ওখানে স্ট্যান্ড আউট করে, ওই জায়গা থেকে অনেক ভালো করে। আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এখন ভালো করে, আজকে ওরা ম্যাটাতে কাজ করতেছে, ওরা হচ্ছে ইউটিউবে কাজ করতেছে, সো টপ আইটি ফার্মগুলোতে ওরা কাজ করতেছে। সো এইটা কিন্তু সম্ভব হয়েছে বাংলাদেশের স্কুলের এডুকেশন সিস্টেমের কারণে। সো আমি বলবো যে একটা বাচ্চাকে তৈরি করার জন্য ইউনিভার্সিটি একটা বাচ্চাকে তৈরি করে না, একটা বাচ্চা কোথায় তৈরি হবে, কোথায় যাবে, এটার ফাউন্ডেশনটা তৈরি হয় কিন্তু স্কুলে। সো একটা রাইট স্কুলে সে রাইট এনভায়রনমেন্ট পায়, ওই সোসাইটি ওকে তুলে দেয় যে তোমাকে কোথায় যেতে হবে, এ সার্ট অফ স্কিল তাকে তৈরি করে তার মধ্যে, যে তাকে তার থট প্রসেসটা কেমন হবে এটা শেখায় স্কুলে। স্কুলে শুধু মানে একটা কিছু গ্রেডের জন্য কিন্তু পড়াশোনা করে না, টোটাল একটা সেট অফ এনভায়রনমেন্ট ওখানে পায়, কাদের সাথে মিশছে, কাদের সাথে চলছে, তাদের ফ্রেন্ডরা কোথায় যাচ্ছে, কোথায় স্বপ্ন দেখছে। সো এইটা কিন্তু আপগ্রেড হয় স্কুলের মাধ্যমে। এবং এরা বিদেশে যখন যায় ওই সেম এনভায়রনমেন্টটা যখন পায়, তাদের অ্যাডাপ্ট করাটা ইজিয়ার হয়। যে আমি বাংলাদেশে আছি নাকি বিদেশে আছি এটা মনে হয় না, কারণ ওদের ব্যাচের পুরো সার্কেলই যখন একটা ইউনিভার্সিটিতে বা একটা ক্লাসরুমে দেখা যায় মেজরিটি স্টুডেন্ট, তখন তাদের কাছে মনে হয় না যে আমি বাইরে কোনো ইউনিভার্সিটিতে আছি, মনে হয় যে আমার সেই স্কুলে আছি। সো উই হ্যাভ টু চুজ দ্য রাইট স্কুল ফার্স্ট। এবং আমরা কোনো সোসাইটি ট্রেন্ডের উপর দেখব না যে কোথায় আমার বাচ্চাটা যাচ্ছে বা কোথায় যাওয়া উচিত, আমরা দেখব যে কোন স্কুলটা আমাকে ফিউচার লাইফের জন্য কি দিচ্ছে। সো টেকনোলজিতে অ্যাডভান্স কারা, সো এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। তাতে করেই কিন্তু আমাদের বাইরের প্রিপারেশনটা সহজ হবে এবং আমরা আমাদের স্বপ্নের জায়গাগুলোতে পৌঁছাতে পারবো। শুধু আমি যদি বসে থাকি যে আমি আজকে রাসেল গ্রুপের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব, বাট আমি যে ইউনিভার্সিটিতে আমি যে স্কুলে পড়ছি ওখানে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই, বা আছে সেটা যতটুকু দরকার যুগের সাথে ওই জিনিসগুলোর এক্সপোজার আমি পাচ্ছি না, সো তখন কিন্তু ওরা পিছিয়ে পড়বে। সো এটা খুব ইম্পর্টেন্ট, যখন কোনো একটা স্কুলের অ্যালাম নাই কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো করে, পরের জেনারেশনের কিন্তু একটা পাথওয়ে ক্রিয়েট হয়ে যায়। সো এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাতে। ওকে, আর গার্ডিয়ানদের ক্ষেত্রে একটু জানতে চাইবো যে ফিনান্সিয়াল প্ল্যানিংটা কেমন হওয়া উচিত। যে আমরা তো এটা জানি যে ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ার কস্টটা একটু বেশি থাকে, তো সেক্ষেত্রে লং টার্ম ফিনান্সিয়াল প্ল্যানিং কেমন হওয়া উচিত একজন গার্ডিয়ানের? ডেফিনেটলি সবারটা একটু ডিফার করে, এক একজনের এক এক ধরনের, ইট ডিপেন্ডস অন দেয়ার এইম, সে আসলে কিভাবে তার বাচ্চাকে কোথায় পড়াতে চায়, কোথায় নিতে চায়। সো বাট আমি পার্সোনালি মনে করি, সিন্স আই এম অলসো একটা মা, সো এটা আসলে বাচ্চা জন্ম
মানে হওয়ার থেকে শুরু করে দেওয়া উচিত এবং বাচ্চাকেও শেখানো উচিত যে ও ছোটোবেলা থেকেই যেন ওর সেভিংসের হ্যাবিটটা ক্রিয়েট হয়। উনি বলছিলেন ভিসার ব্যাপারে ডেফিনেটলি ইট হেল্পস ফর দ্য প্যারেন্টসের থাকলে ডেফিনেটলি, বাট আমি মনে করি বাচ্চার নিজের থাকলে ইভেন বেটার, কারণ ওরা তো জয়েন্ট অ্যাকাউন্ট খুলে দে ক্যান হ্যাভ দেয়ার ওন অ্যাকাউন্ট, আফটার 18 দে ক্যান হ্যাভ দেয়ার সেপারেট অ্যাকাউন্ট। সো ওরা যখন নিজের একটা স্টেটমেন্ট নিয়ে যাবে এবং সেখানে একটা হেফটি অ্যামাউন্ট থাকবে, দ্যাট উইল হেল্প দেম টু হ্যাভ দ্য বেটার পসিবিলিটিস থাকে টু গেট দ্য ভিসা। তো সেই জন্য প্যারেন্টসের ডেফিনেটলি ছোট ছোট স্কিম, ছোট ছোট যখন যেই টাকাটা আসলো ওটা দিয়ে আমি একটা স্কিম করে ফেললাম, আমি 3 বছরের একটা টার্গেট নিলাম যে 3 বছরে আমি এই টাকাটা জমাতে চাই। এইভাবে যদি ওনারা করতে থাকেন ওই প্রেশারটা অনেক লাইটার হয় এবং যেটা হয় যে ওই লোনের জন্য একদম 11th আওয়ারে এসে উনি হুমড়ি খেয়ে পড়লো যে আমার এখনই লোন লাগবে, সেই স্ট্রেসফুল এনভায়রনমেন্টটা কিন্তু তখন আর ক্রিয়েট হয় না। সো Okay. ডেফিনেটলি ইট শুড স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি আরেকটা কথা ওনার সাথে তাল মিলিয়ে বলতে চাই, আমাদের দেশের স্টুডেন্টরা অনেক ভালো করছে। আমেরিকাতে, ইউকেতে ওনারা স্ট্যান্ড আউট করছে, তার একটা বিরাট কারণ হচ্ছে ডিসিপ্লিন। আমাদের দেশের বাচ্চারা সন্ধ্যার সময় টেবিলে পড়তে বসে, এটা আসলে বিদেশে খুবই কম এবং ওরা আসলে এত হার্ডওয়ার্কিং বা আমার কাছে মনে হয় এইভাবে পড়ে না। তো আমার নিজের ছেলেকে দিয়েও আমি দেখেছি যে তারা বাইরে যে ফুল স্কলারশিপ নিয়ে পড়ে এবং আমাদেরকে অনেক প্রাউড ফিল করাচ্ছে। সো দিস ইজ ভেরি মাচ পসিবল অ্যান্ড থ্যাঙ্কস টু ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আপনাদের মতো যারা ইনস্টিটিউশন আছে তারা সবাই মিলে যে এইভাবে একটা পরিবেশ তৈরি করে দিতে পারছে, সেই জন্য আমরা অনেক কৃতজ্ঞ সবাই প্যারেন্টসরা। গ্রেট। বারবারই যেটা বলছিলেন যে ফাউন্ডেশনটাই আসলে স্ট্রং হওয়া উচিত বা ছোটবেলা থেকে সেই গ্রুমিংয়েই একজন শিশুকে গড়ে তোলা উচিত। তো সেই জায়গা থেকে একটু জানতে চাইবো যে একজন অভিভাবক যখন ডিসিশন নিলেন যে হ্যাঁ আমি ব্রিটিশ কাউন্সিলের পার্টনার কোনো স্কুলে আমার সন্তানকে ভর্তি করাবো, তার জন্য 3টি গুরুত্বপূর্ণ পরামর্শ কি থাকবে? খুবই ভালো প্রশ্ন। প্রথমত যেটা ভাইয়া আপা দুজনই বললেন যে আসলে বুঝতে হবে যে কোন স্কুলটা আপনার বাচ্চার জন্য প্রপার, আপনার ফিউচার প্ল্যান কি। সো ডেফিনেটলি ব্রিটিশ কাউন্সিলের যারা পার্টনার স্কুল আছেন আপনারা অবশ্যই যখন কোনো স্কুল নিয়ে চিন্তা করবেন, এই মেলাতে আসলেও আপনারা স্কুল সম্পর্কে জানতে পারবেন। সবার আগে একটু দেখে নিতে হবে যে ব্রিটিশ কাউন্সিলের সাথে অ্যাফিলিয়েটেড কিনা, কারণ আমরাই কিন্তু বাংলাদেশে ইউকে কারিকুলামের যে 3জন অ্যাওয়ার্ডিং বডি আছে শুধুমাত্র আমরাই সেই স্কুলগুলোর সাথে পার্টনারশিপ করে অফার করছি। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু ফাইন্ড আউট যে আপনি একটা প্রপার স্কুলের কাছে গেছেন কিনা, এবং আমাদের স্কুলগুলোই কিন্তু রেজিস্টার্ড স্কুল গভর্নমেন্টের সাথেও এবং ইউকে বোর্ডগুলোর সাথেও। সো আপনাকে আগে ইনফরমেশনটা ক্লিয়ারলি নিতে হবে। সেকেন্ডলি যেটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে যে ইউকে কারিকুলাম ইজ ডিফারেন্ট। আপনার বাচ্চা কিন্তু গতানুগতিক ওয়েতে শিখবে না, ও আসলে ওর ওয়ার্ল্ডটা অনেক বড় হবে, ওর অনেক সাপোর্ট লাগবে, সে একজন গ্লোবাল সিটিজেন হিসেবে বড় হবে এবং ওর পড়াশোনা কিন্তু যেটা আমরা প্রথম থেকেই বলছি যে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে, সেখান থেকে কিন্তু অনেক ডিফারেন্ট হবে। সো বাবা মা হিসেবেও কিন্তু আপনাকে সাপোর্ট করার ওই ক্ষমতাটা থাকতে হবে, ফাইন্যান্সিয়ালিও এবং মেন্টালিও। আর ফাইনালি এই মুহূর্তে আমরা একটা টপিক নিয়ে অনেক বেশি কথা বলছি, সেটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও আমরাও ইউকে কারিকুলামগুলোও, যে স্কুলটা কিন্তু শুধুমাত্র পড়াশোনার জায়গা না, এটা গ্রুমিংয়ের জায়গা, এটা ডিসিপ্লিনের জায়গা। একদম ছোটবেলার থেকে তাকে স্কুলে দিতে হবে এবং প্যারেন্টসকে এনশিওর করতে হবে যে সে সম্পূর্ণ পাথওয়ে, সে তার এ লেভেল ও লেভেল সম্পূর্ণ পাথওয়ে স্কুলের থেকে দিচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্কুল ছেড়ে হয়তো বা তারা কোচিং সেন্টারগুলোতে বেশি প্রায়োরিটি দিচ্ছে, স্কুলে ক্লাস করতে আসছে না, এবং এটা একটা রিয়েল স্ট্রাগল হয়ে গেছে আমাদের জন্য। স্কুলগুলো ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বড় করছে, ডিসিপ্লিনড করার চেষ্টা করছে, একটা অ্যাটমসফিয়ার দেওয়ার চেষ্টা করছে যেটা কিন্তু ওদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রিপেয়ার করে দিচ্ছে। কিন্তু সে যখন স্কুল ছেড়ে কোচিং সেন্টারগুলোকে প্রায়োরিটি দিচ্ছে তখন কিন্তু ওই অ্যাটমসফিয়ারটা থাকছে না।
সো ইটস ভেরি ইম্পর্টেন্ট প্যারেন্টসরা এটা জানবে। অনেক সময় বাচ্চাদের চাপাচাপিতে বা আশেপাশের পিয়ার প্রেশারে প্যারেন্টসদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়, এবং আমরা যেটা প্রথম থেকে কথা বলছি যে ইটস ভেরি এক্সপেন্সিভ। সো প্যারেন্টসদেরকে কিন্তু প্ল্যান করতে হয় যে ফাইন্যান্সিয়ালি সে কতটুকু সাপোর্ট দিতে পারে তার বাচ্চাকে। ইটস আ লং ওয়ে। সো অবশ্যই স্কুলের সাথে কানেক্টেড থাকতে হবে, এবং আমরা আছি ব্রিটিশ কাউন্সিল রেগুলার কিন্তু স্কুলগুলোকে মনিটর করছি, সাপোর্ট করছি, যেসব জায়গাতে হেল্প লাগছে আমরা করছি। সো দে ক্যান কাম টু আস অ্যাজ ওয়েল, জানতে যে কোথায় যাবে, কোন স্কুলে যাবে। এবং এই ফেয়ারে কিন্তু আমরা স্কুলগুলো থেকে, টপ স্কুলগুলো থেকে রিপ্রেজেন্টেটিভ আনছি। আপনারা আসবেন, এসে কথা বলবেন, এবং 40টার মতো স্কুল এই ফেয়ারের সাথে কানেক্টেড। তাছাড়াও আমাদের অনেক স্কুল আছে, সেগুলো সম্পর্কেও যদি আপনারা জানতে চান, তো উই আর দেয়ার টু সাপোর্ট। স্কুলের সাথে কানেক্টেড থাকতে হবে বাচ্চাদেরকে। একজন অভিভাবক যখন ডিসিশন নিয়েছেন যে আমি আজকে থেকেই আমার সন্তানের গ্লোবাল ফিউচার প্ল্যান নিয়ে ভাববো, তো তাকে আপনি কি পরামর্শ দেবেন? সো প্রথম আমি যেটা বলবো যে আপনার সন্তানকে আপনি কোথায় দেখতে চান, সো সেজন্য আপনার সেই ফাইন্যান্সিয়াল বাজেটটা কতটুকু আছে, বা সাপোর্ট দেওয়ার জন্য ফ্যামিলি একটা সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। কারণ একটা সন্তানকে বড় করার জন্য সো 3টা পার্সন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টিচার, এবং হচ্ছে আরেকটা হচ্ছে তার ফ্যামিলি মেম্বার, বাবা মা। এই 3জনকে কম্বাইন্ডলি কাজ করতে হবে সন্তানকে ডেভেলপ করার জন্য। শুধু স্কুল দিয়ে হবে না, আর শুধু বাবা মা চাইলেও হবে না। সো 2টা পার্টেরই এখানে ইনভলভমেন্ট আছে। সো আমি বলবো যে আপনি আগে নিজে চিন্তা করেন, আপনার নিজের মাইন্ডসেটটা আগে দরকার যে আপনার সন্তানকে নিয়ে কোথায় দেখতে চান, অ্যান্ড সন্তানের ক্যাপাবিলিটি কত দূর আছে। সবাই কিন্তু সব কিছু করতে পারবে না। আপনি যদি আপনার নেইবারের চাইল্ডের মতো করে ট্রিট করেন যে ও পারলো তুমি কেন পারলা না, সো এই কম্প্যারিজনটা করা যাবে না। সো প্রত্যেকেরই একটা নিজস্ব লেভেল রয়েছে, ওই লেভেল অনুযায়ী সে সর্বোচ্চটা যদি সোসাইটির এবং ফ্যামিলির সাপোর্ট পায়, সেক্ষেত্রে ওর হাইয়েস্ট পটেনশিয়াল বের করা সম্ভব। যদি আমি কখনো বাচ্চাকে কম্পেয়ার করি পাশের বাচ্চার সাথে, সেক্ষেত্রে কিন্তু ও আগাতে পারবে না, ডিমোটিভেটেড হয়ে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের এই ফেয়ারে বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলের যে পার্টনার স্কুলগুলো আছে তারা আসছে এখানে, বাট উই আর প্রমোটিং সাম অ্যানাদার স্কুলস। যদি কোনো অভিভাবক চিন্তা করে আমার বাচ্চাকে আমি কানাডাতে পড়াবো বা নিউজিল্যান্ডে পড়াবো ভালো কোনো স্কুলে, সেক্ষেত্রে উই ক্যান হেল্প দ্যাম। যদি চিন্তা করে যে আমি আইবি কারিকুলামে পড়াবো, সো দেশে তো আমাদের রয়েছে এই ফেয়ারে সব কিছু, সকল স্কুলে ইনফরমেশন পাচ্ছেই। এর পাশাপাশি যদি বিদেশের কোনো স্কুলেও পড়াতে চায়, সো উই ক্যান গাইড দ্যাম, উই ক্যান হেল্প দ্যাম। ওকে। আর ভবিষ্যতে আসলে এই যে শিক্ষা খাতে কি কি সেবা বা যুক্ত করার পরিকল্পনা আছে প্রাইম ব্যাংকের? ভবিষ্যতে তো আসলে অনেক কিছু করার আমাদের ইচ্ছা, বাট আমরা বর্তমানে যেটা চিন্তা করছি বা যেটা আমাকে ড্রাইভ করেছে, আপনাকে একটু আগেও বলেছি যে আমরা হেভিলি স্কুল এবং ইউনিভার্সিটি কলেজগুলোকে নিয়ে কাজ করছি অল ওভার দ্য কান্ট্রি। সো ইটস আ ম্যাসিভ প্রজেক্ট, যেখানে আমরা প্রাইম একাডেমি আর ব্যানারে প্রত্যেকটা কর্পোরেট এবং মানে কর্পোরেট ওয়ার্ল্ড এবং ইউনিভার্সিটি স্কুলগুলোর সাথে একটা পার্টনারশিপে যাচ্ছি। সেখানে আমরা তাদেরকে একেবারে বেসিক থেকে মানি ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল লিটারেসি থেকে শুরু করে তার রেডিনেসটা কী হবে, সে যে পাশ করে বের হলো, তারপরে সে চাকরিতে যাওয়ার আগে তার কী কী করণীয়, সেই ব্যাপারে আমরা একটা বিশদভাবে তাদেরকে হ্যান্ডহোল্ড করে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। এটা একটা কাজ আমরা করে যাচ্ছি। এবং আরেকটা জিনিস যেটা আমি মনে করি ইউথের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেটা আমরা করছি, সেটা হচ্ছে তাদের জন্য ঠিক তাদের যুগোপযোগী ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্মে থেকে যাতে তারা ব্যাংকে না এসে খুব সহজে তাদের ব্যাংকিংটা সেরে ফেলতে পারে, সেটার জন্য আমরা ম্যাসিভলি কাজ করছি। এবং আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন যে আমাদের ডিজিটাল সেক্টরে আমরা অনেক হয়তো ইউথ নিয়ে কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। আশা করছি ব্রিটিশ কারিকুলামের সন্তানদেরকে যারা ভর্তি করাতে চান বা পড়াতে চান, তাদের ক্ষেত্রে আমাদের আজকের কনভারসেশনটা অনেক বেশি সহায়ক হবে। আবারও ধন্যবাদ। আজকের মতো সময়টা শেষ হয়ে গেছে, আমি বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে।
থ্যাংক ইউ সবাইকে। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ব্রিটিশ কাউন্সিল এবং প্রথম আলো .com-এর আয়োজন ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার 2026 চলবে অনলাইনে 26শে এপ্রিল থেকে 10 দিন ব্যাপী 5 মে পর্যন্ত। এছাড়াও থাকছে একদিনের অফলাইন আয়োজন 2 মে শনিবার গুলশান শুটিং ক্লাবে। সেখানে আপনারা ফিজিক্যালি ভিজিট করলে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর যে প্রতিনিধিরা আছে তারা আপনাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলের অ্যাডমিশন রিলেটেড সকল ফ্যাসিলিটিস, ইংলিশ মিডিয়াম স্কুলের কারিকুলাম এবং সেই সাথে অ্যাডমিশন রিলেটেড যাবতীয় ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমাদের আজকের আয়োজনটি আপনাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে।